গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং। আর আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর, সকাল এখন 6:30। আমি আর ঘুম থেকে উঠেছি আজকে 5টায়। তুমি উঠেছো 5:05, আমি 5:15 নাগাদ। তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি আজকে, যেন চোখে ঘুম ধরছেই না। আমার তো আমি কাল রাত্রে মনে হয় শুয়েছি আমরা ওই 12টায়। অন্যদিন কিন্তু আমার অফিস যাওয়ার সময় এরকম সকালে উঠলে খুব ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু আজকে চোখে ঘুম নেই। কালকে রাত 12টায় শোয়ার পরেও আমি ঘুমিয়েছি প্রায় ওই 1:30 পৌনে 2টোর দিকে। আমার একদম ঘুম আসছিল না, এতটাই মানে কি বলবো এক্সাইটমেন্ট হচ্ছে আর কি, কখন যাব। তো আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে, ভীষণ ইন্টারেস্টিং হবে আজকের ব্লগটা। অনেক চমক আছে আজকের ব্লগে, তাই আজকের ব্লগটা স্কিপ না করে দেখতে থেকো। আজকের ব্লগটা না মানে প্রথমবার এরকম ধরনের ব্লগ হতে চলেছে একদম। আর এখন সৌম্য যাবে। এই যে তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছিলাম সমস্ত গাছ নামিয়েছিলাম, কিন্তু এই তুলসী গাছগুলো নামাইনি, কারণ গতকাল ছিল শনিবার, আর শনিবার বাড়ি থেকে তুলসী গাছ বের করতে নেই। তাই এখন সৌম্য যাবে তুলসী গাছগুলো রাখতে নিচে আর কি, কালকে যেখানে রেখে এসেছি। আর আমাদের সকালবেলা উঠে ফ্রেশ হওয়া বলতে ব্রাশ করে আমরা বসে আছি। আজকে বাড়িতে চাও করবো না, সৌম্য আজকে গোপাল দাদার দোকান থেকে চা কিনে আনবে, তারপর চা খেয়ে আমরা রেডি হব। বিছানা ক্লিনিং সবই হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি। এবার আমরা ঝটাপট করে রেডি হব। তার আগে সৌম্য একাই যাবে এখন তুলসী গাছগুলো রাখতে, কারণ আমি তো নাইটি পরে আছি, আমি নিজে নামবো না এটা পরে, আমি একবারে রেডি হয়েই নামবো। তো চলো, ও আগে গাছগুলো রেখে আসুক। গাছগুলো তো রেখে গেলাম, আমি তো এবার যাচ্ছি গোপাল দাদার দোকানে চা আনতে, আর গাছটাও রেখে দিলাম। চাটা নিয়ে এবার বাড়ি যাই। সৌম্য তো গেছে গোপাল দাদার কাছে চা আনতে, আর ভাবলাম এক ঝলকে তোমাদের আমার ব্যাঙ্গালোরের ফ্ল্যাটটা আর একবার দেখিয়ে দিই। আই হোপ আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু মিস করবে এই ভিডিওগুলো। টবে বসানো মানি প্ল্যান্টগুলো তো আমি সিকিউরিটি রুমে রেখেই এলাম, তোমরা আগের ব্লগে দেখেছো। কিন্তু জলেতে যে মানি প্ল্যান্টগুলো রাখা থাকে সেগুলো কিন্তু আমি এইভাবেই বাথরুমের একটা কর্নারে বেসিনের পাশে রেখে যাই। এখানে প্রায় আমার 8টা থেকে 10টা মতো মানি প্ল্যান্ট গাছ আছে। প্রত্যেকটাই দেখো এরকম বোতলে বসানো। তো প্রত্যেকটাই আমি গতকাল জল পাল্টে সুন্দরভাবে পাতাগুলোকে ক্লিন করে দিয়ে রেখে যাচ্ছি। আর যেহেতু বাথরুমের একটা ওপেন উইন্ডো থাকে, তো ওইটা দিয়ে আলো আসবে, তো গাছগুলো একদমই এরকম হেলদিই থাকবে। আমি তোমাদের সঙ্গে এসে আবার মানে কতদিনের জন্য যাচ্ছি সেটা তো এখনো বলিনি, তো যতদিন পরই আসি না কেন দিনটা বলে তোমাদের সঙ্গে অবশ্যই গাছের কন্ডিশন কিরকম আছে সেটা ডেফিনেটলি শেয়ার করব। এর আগের বারও আমি 45 দিনের জন্য গিয়েছিলাম, তখনও আমি এইভাবেই এগুলো রেখে গিয়েছিলাম, তো একদম এরকমই ছিল। এবারে দিন সংখ্যা যদিও একটু বেশি, তবে আমার বিশ্বাস আর গাছের প্রতি ভালোবাসা থেকে বলছি এবারেও আমার গাছগুলো ভালোই থাকবে। আমরা তো দুজনে একদম পুরো রেডি হয়ে গেছি, আর এখন বাজে 8টা। আমাদের গাড়িও নিচে চলে এসেছে, ওয়েট করছে। তো আমাদের টাইমিং ছিল 8:15 বেরোবো, কিন্তু যেহেতু রেডি হয়ে গেছি এখন ঠাকুর প্রণাম করে আস্তে আস্তে আমরা রওনা দেব। আমরা তো নিচে নেমে গেলাম, আর এত লাগেজ নিয়ে এখনই হিমশিম অবস্থা, কি করে যে সেফলি পৌঁছবো জানি না। তো তোমরা যখন দেখছো অলরেডি আমরা তখন বাড়িতে, কিন্তু তাও তোমরা প্রে করো যেন ভালোভাবে পৌঁছতে পারি। চলো।
সৌম্য তো এখন চলে গেল এটিএমে, কারণ তোমাদের আমি বলেইছি আমাদের লাগেজের ওয়েটটা একটু বেশি হয়ে গেছে, যদি এক্সট্রা চার্জ লাগে, যার কারণে আমাদের ক্যাশটা ক্যারি করতে হবে। আর এটা আমরা বুঝতে পারিনি প্রথমে, কারণ কালকে অনেকটা রাত্রে আমরা লাগেজগুলো ওয়েট মানে মেপেছি আর কি। তো যার কারণে, না হলে তো কালকে বিকেলবেলা সৌম্য বেরিয়েই ছিল কাজের দিদির মানে যে স্যালারিটা ওটা উইথড্রল করতে, তো তখন আর আমরা মাপিনি ব্যাগটা, যার কারণে। তো এখন এখানে আইসিআইসিআই ব্যাংকের একটা এটিএম আছে, দেখি এটিএম এখন এখানে ঠিক আছে কিনা, না হলে সামনে একটা এইচডিএফসির আছে, তো ওখান থেকে কিছুটা আমাদের প্রয়োজনীয় মতো ক্যাশ আমরা উইথড্রল করে নেব। আমরা তো পৌঁছে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, আর এখন বাজে 9:45। আমরা টাইমের অনেকটা আগেই চলে এসেছি। সৌম্য ভাবেনি এতটা তাড়াতাড়ি চলে আসবো, তো ওই কারণেই বেরিয়েছিলাম অনেকটাই আগে। যাই হোক, এখানে ওয়েট করব এখন। তো এই হলো আমাদের গাড়ি, ছাড়লাম এবার গাড়িকে। এবার সৌম্য এই হালকা ব্যাগগুলোকে তুলছে, ভীষণ হালকা, বলো সৌম্য? মানে বাংলায় একটা কথা আছে না, যে তিল ধারণের জায়গা নেই, আমাদের লাগেজের অবস্থা হয়েছে তেমন, একটা তিলও ঢুকবে না। তো চলো আমরা এবার এন্ট্রি নিয়ে নিই। আমাদের তো সিকিউরিটি চেকিং ডান, এবার চলো ঢুকে যাই ভেতরে। সত্যি ব্যাগগুলো না প্রচণ্ড ভারী হয়েছে, আর বেশ অনেক দিন পর সকালবেলার দিকে ট্রাভেল করছি। এর আগের বার খুব ভোরে ফ্লাইট ছিল, তো তার আগের দিন রাত থেকে আমরা এসে আর কি চলে এসেছিলাম বেশ অনেকক্ষণ আগে। এর আগে মনে হয় মার্চে গিয়েছিলাম গুগলুর পৈতেতে, তখন এরকম 12টার দিকেই ফ্লাইট ছিল। সৌম্য এখন কোন দিকে যাবে বুঝতে পারছে না। এবার সেই সময় দেখা যাক আমার লাগেজের ওয়েট কতটা কি হলো। আমাদের তো লাগেজ দেওয়া হয়ে গেল, তোমরা দেখলেই যখন ওয়েটটা মাপছিল আর কি। আমার একটা হয়েছে 14 কেজি আর একটা 13 কেজি সামথিং। তো দেখো, বাড়িতে ভেবেছিলাম দুটোই 16 কেজির ওপর ছিল, কিন্তু এখানে কতটা কম। আমি কয়েকটা জামা নামিয়ে দিয়ে এলাম, তো এখন আফসোস হচ্ছে যদি আনতাম তো এরকমই হয়। তো কিছুটা পিঠের ব্যাগ খালি করে নিলাম, লাগেজে দিয়ে দিলাম। তো লাগেজ জমা দেওয়ার ডান। এবার আমাদের 2 নম্বর গেটে যেতে হবে, আর আমাদের ফার্স্ট ফ্লোরে আছে। তো চলো এবার আমরা বাকি প্রসেসগুলো কমপ্লিট করে নিই। সমস্ত চেকিং প্রসিডিওর তো কমপ্লিট, আমাদের হ্যান্ড লাগেজ সমস্ত কিছু চেক হয়ে গেল। তবে আমাকে দুটো জিনিস ছাড়তে হলো, একটার জন্য ভীষণ আফসোস হচ্ছে। একটা প্রায় 2 লিটারের বড় বডি লোশন আমি নিয়ে যাচ্ছিলাম বাবার জন্য আর কি। তো ওটা পুরোটাই প্রায় 650 টাকার ওপর দাম ছিল জিনিসটা, তো ওটা ছেড়ে দিতে হলো। পুরো সিল করা একদম একটা জিনিস, আর একটা মশলার প্যাকেট নিয়ে যাচ্ছিলাম, তো ওটাও ছাড়তে হলো। আসলে আমাদের প্রবলেমটা মানে ভুলটা কি হয়েছে বলো তো, যখন আমাদের ট্রলিতে কিছু জিনিস ঢুকিয়ে দিতে বলা হলো, তখন যদি সৌম্য ওটা হ্যান্ড লাগেজ থেকে ট্রলিতে দিয়ে দিত, তাহলে জিনিসগুলো ছাড়তে হতো না। তো যাই হোক, এক্সপিরিয়েন্স হলো একটা, যে কোনো লোশন জাতীয় জিনিস নিয়ে যাওয়া যায় না হ্যান্ড লাগেজে, এটা আগে জানতাম না। আর কোনো রকম মশলা নিয়ে যাওয়া যায় না, তো 2টো প্যাকেট ছাড়তে হলো। মশলাটার জন্য অতটা গায়ে লাগছে না, ওটা 200-250 টাকা দাম, কিন্তু এটা প্রায় 650 টাকার ওপর দাম ছিল। আমরা তো সাধারণ মধ্যবিত্ত, আমাদের কাছে এটা অনেকটা। তো যাই হোক, কী করবো, একটা অভিজ্ঞতা হলো। নেক্সট টাইম এরকম ভুল আর করবো না, ভুল থেকেই মানুষ শেখে। তো চলো এবার কোথাও একটু রেস্ট করা যাক, তারপর একটু খেয়ে নেব। আমরা তো চলে এসেছি 2 নম্বর গেটের। 2 নম্বর গেট থেকেই আমাদের বোর্ডিং হবে। তো রূপসা এখন একটু খেয়ে নিচ্ছে। আসলে আমরা সকালে কিছুই খেয়ে বেরোইনি, শুধু চা আর বিস্কুট। তো খিদে তো পাচ্ছেই। গোপালদাদা রাতের চা, আবার যখন আসবো তখন খাবো।
আচ্ছা, তার মধ্যে গোপাল দাদা আবার জিজ্ঞেস করছে রূপসাকে চেনে, বলছে বেশি মিষ্টি না কম মিষ্টি। রূপসা একটু বেশি মিষ্টি দিয়ে খায়, আমি গেলে জিজ্ঞেস করে না, যেহেতু আমি পার্সেল নিয়ে এলাম চা, তো রূপসার জন্য ওই জন্য জিজ্ঞেস করে নিল বেশি মিষ্টি না কম মিষ্টি। তো ওইটাই চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। আবার প্লেনে কিছু দেবে স্যান্ডউইচ, কিন্তু তাও কিছু খেয়ে নিচ্ছে, সকালে খালি পেটে বেরিয়েছি তো আমরা। আবার হয়তো নেমে খেতে খেতে এখন 4টে 4:30 আন্দাজে বলছি, বা 3টে, দেখা যাক কখন এরপরে খাই। তো এবার বোর্ডিং আমাদের শুরু হবে একটু পরেই, আর আধ ঘন্টা পরে। এয়ারপোর্টে এসে গেছি, তো অনেকক্ষণ হয়ে গেল, এখনও বোর্ডিংয়ের আমাদের অনেকক্ষণ দেরি। তো বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম, ভাবলাম একটু ঘুরে আসি। রূপসা তো ওখানে বসেই রয়েছে। আমরা এসেছি এখানে টার্মিনাল 1-এ, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 2 সেটা শুনেছি বা দেখেওছি দারুণ, কিন্তু সুযোগ তো এখনও অবধি হয়নি। তো টার্মিনাল 1টাই একটু ঘুরিয়ে দেখাচ্ছি যতটা হচ্ছে। আমাদের গেট নাম্বার 2-তে পড়েছে বোর্ডিং। আগের বারে যখন এসেছিলাম অনেকটা রাত ছিল, এত কিছু দেখতে পাইনি, সব লোক এই লাল জায়গাটা, এই জায়গাটায় বসে বসে ঘুমোচ্ছিল। এবারে তবু দিনের বেলা এসেছি, কিছু দেখা যাচ্ছে অনেক কিছুই। রাত্রিরে এলে কি হয়, ম্যাক্সিমাম জন ঘুমোয় বা টায়ার্ড থাকে বলে সেরকম কিছু দেখাও যায় না। কীরকম লাগছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 1 একবার জানিও কমেন্টে। তাও তো পুরোটা দেখানো হচ্ছে না, 2 নম্বর গেটের আশেপাশে যেটুকু আছে সেটাই দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে গেলে এখানে এয়ারপোর্টের পাশেই পাহাড় আছে, সেটা দেখা যায়, কিন্তু এখান থেকে তো দেখাতে পারবো না ক্যামেরায়। এবার যাই, রূপসা ওখানে একা একা বসে রয়েছে, আর এখানে দারুণ চকলেটস পাওয়া যাচ্ছে। আমাদের বোর্ডিং তো শুরু হয়ে গেছে, আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি। সৌম্য না খালি খালি ফোন দেখছে, আর আমার শাশুড়ি ফোন করে করে জিজ্ঞেস করছে এটা খাবে, ওটা খাবে, সেটা খাবে। আমি সৌম্যকে বলছি বলো যে এখন অনেক দিন থাকবো, একদিনেই সব খাইয়ে দিলে বাকি দিন কি খাবো। চলো, আমাদের সমস্ত চেকিং ডান, এবার ওড়ার জন্য পা বাড়াই। পছন্দের টার্মিনাল 2 হচ্ছে এই যে এটা। দেখা যাক, নেক্সট টাইম হয়তো ওখান থেকেই ফ্লাই করব। মোটামুটি তো আমরা একটু লেটেই চলছি, এখন বাজে 12:15 কাছাকাছি, টাইম ছিল 11:15, মোটামুটি আধ ঘন্টা লেট। এবার আমরা আস্তে আস্তে উড়ব।
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর নিজের মানুষগুলোকে ছুঁয়ে দেখে পাশে বসে গল্প করতে পারবো। না হলে তো ভিডিও কলিং, ফোন এগুলোই ভরসা। কিন্তু আর কিছু ঘন্টা পর মানুষগুলো আমাদের পাশে, তো এটাই ভালো লাগছে। বাড়ির সবাইও ভীষণ আনন্দে আছে ফিরছি বলে আমরা, সেটাই স্বাভাবিক। আর আমাদের তো ভীষণই আনন্দ হচ্ছে। তোমরা তো ব্লগটা সকাল থেকে দেখছোই।
আমরা তো নেমে গেছি আর এখন বাজে 3:05। একটা লাগেজ অলরেডি চলে এসেছে আর একটা বাকি আছে, তো দেখা যাক, ওটার জন্য ওয়েট করতে হয় কতক্ষণ। সৌম্য কিরকম লাগছে? ওয়েদার কিরকম? ওয়েদার বুঝতে পারছো ডিফারেন্স? বেরোনোর আধ ঘন্টা পরে বুঝতে পারবো। একদমই তাই। তো শুনেছিলাম যে খুবই গরম, দেখা যাক এবার ফিল করব। তবে গরম পড়ুক যাই হোক, নিজের জায়গা, আলাদাই অনুভূতি, আলাদাই আনন্দ। আমরা তো দুটো ব্যাগই পেয়ে গেছি, এবার বাইরের দিকে যাচ্ছি। চলে এসেছে আমাদের শাহজাহানদা আমাদের নিতে, আর সাথে কি এসেছে চলো দেখি। চলে এসেছে আমার শ্বশুর নিতে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা তো সোজা চলে এলাম হোটেল নবান্নতে। এবার কি তোমরা কেউ গেস করতে পারছো কেন শ্রীরামপুর না গিয়ে নবান্নয় খেতে এলাম? আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো। তো চলো তোমরা গেস করতে থাকো, ততক্ষণ আমরা ভেতরে ঢুকে কিছু খাই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা তো এখানে চলে এসেছি খেতে, রূপসা তো অর্ডার দিয়ে দিচ্ছে, খিদেও পেয়েছে। না, ধোসা আমি এখানে এসে খাবো না, চলো কি খাওয়া যায় দেখি। আমরা তো নুডলস অর্ডার দিয়েছি, আর এদিকে বাবা আর শাহজাহানদা কিছু খাবে না বললো, তো চা সিঙ্গারাই খেয়ে নিচ্ছে। দুপুরে ভাত খেয়ে এসেছিল, আর এখানে সিঙ্গারার সাইজ তো দেখছি বিশাল বড় বড়। আর রূপসা এদিকে জল খেয়ে নিচ্ছে, চাও আসতে দেরি হচ্ছে বলে। প্রচণ্ড খিদে তো পেয়েইছে, চলো এবার খেয়ে নি। সৌম্য তো এখানে মিক্স চাউ খাওয়ার পর আবার সিঙ্গারা অর্ডার দিয়ে দিয়েছে। কীরকম সিঙ্গারা? আমাদের ওখানের থেকে তো ভালো হবেই। তো শাহজাহানদার আমার শ্বশুর খেলো দেখে সৌম্যর একটুখানি ইচ্ছা গেল সিঙ্গারা খেতে, আবার চাটনি দেওয়া। হ্যাঁ গো, তুমি তো ব্যাঙ্গালোরে চাটনি দিয়ে খাও না, আমি খাই বলে তুমি আমাকে বকো, আর তুমি এখানে কেন খাচ্ছ? এখানে একটু টেস্টটা বদল করার ইচ্ছা হলো। আচ্ছা। পথে যেতে যেতে তো কাশফুল অনেক চোখে পড়ছে, পুরোটা ক্যামেরায় বন্দি হচ্ছে না যদিও। হাসবন যাওয়ার পর সৌম্য ক্যামেরা অন করছে, কি করে আর বন্দিটা হবে? না, আসলে দেখতে শুরু করার পরে আমি ভাবলাম হয়তো শেষ হয়ে গেছে এক্ষুনি, কিন্তু দেখি অনেকটাই চলছে। ক্যামেরা ধরে থাকো, সামনে আছে পরন্ত সূর্যটা, কি দারুণ লাগছে। জুম করে দেখাও তাহলে দেখতে পাবে। হ্যাঁ, কাশবন আছে প্রচুর, দুর্গা যে আসছে সেটা জানান দিচ্ছে। আমরা এবারে অনেকটা আগেই চলে এলাম। হ্যাঁ, রূপসার একটা আবদার ছিল যে ও নেমে আগে নিজের বাবা মায়ের সাথে একবার দেখা করে তারপর শ্রীরামপুর যাবে। তো আমরা এখন আগে ওর বাড়িতেই যাচ্ছি, আর এই হচ্ছে আমরা পেরোচ্ছি জৌগ্রামের বিখ্যাত জলেশ্বর মন্দির। এখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে না, যদি এখান থেকে পরে দেখাবো। চলে এসেছি বাড়ি। সৌম্যর কাছে আমার এটাই আবদার ছিল যে নেমে আগে একবার বাড়িতে মা বাবার সঙ্গে দেখা করতে আসবে, কারণ বাবার জন্য খুব মন কেমন করছিল কদিন ধরে, কেন জানি না। তো ওই জন্য চলে এলাম নিজের বাড়ি। কালকে এই সময় ছিলাম ব্যাঙ্গালোর, আজকে এই সময় বাড়ি। তো চলো বাবার সঙ্গে দেখা করি গিয়ে। ও বাবা, কেমন আছো? টিক 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 তাকাও, ভালো করে এদিকে তাকাও। শরীর কেমন? বাড়ি তো চলে এলাম, আর সত্যি এখানে প্রচণ্ড গরম। এবার বাবার জন্য যে ওষুধটা আমি এনেছি অম্বলের, তো ওটা আমি একটু বের করছি এখন। ট্রলিগুলো আজ আর নামাবো না, কারণ একটু পরেই তো বেরিয়ে যাব আমরা। আমার মায়ের দেখো কত সুন্দর পুঁই শাকের গাছ হয়েছে এখানে। এই হচ্ছে আমার ঝাউ গাছ, আর এটা হচ্ছে রজনীগন্ধার গাছ। আর এখানটা তো বর্ষাকাল কিছুদিন আগেই গেছে, যার কারণে পুরো জঙ্গল হয়ে গেছে। তো এগুলো সমস্ত লোক লাগিয়ে করাতে হবে। এখানে আছে সুপুরি গাছ, এটা পেয়ারা গাছ, এটা পাতিলেবুর গাছ।
বলে দেন। হ্যাঁ বলুন, মুখটা খোলা করে। মাঠটা হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার বর্মা আমার। মায়ের জন্য যা যা এনেছিলাম, মানে মায়ের একার জন্য নয়, মা আর দিদির জন্য, সেগুলো আমি বের করে দিয়ে গেলাম। উটি থেকে আনা চা, দিদির একটা, মায়ের একটা, আর এগুলো বাবার জন্য চকলেট। তো চলো, এগুলো মা সময় করে গুছিয়ে রাখবে। তো এই হলো আমার ঘর। মা তো সুন্দর করে গুছিয়ে একদম রেখে দিয়েছে। জানো আজকেই আমি এসে থাকবো, আসবো বেশ কিছুদিন পর। তো চলো, মা ডাকছে, মায়ের সঙ্গে গিয়ে একটু কথা বলি। এসে তো একটার পর একটা খাওয়া দাওয়া হচ্ছে, মিষ্টি খাওয়া হয়ে গেল, এখন মা দিয়ে দিয়েছে হাঁসের ডিম। চলে এসছে আমার জামাইবাবু, চান করে এসছে, গা দিয়ে হুড় করে ভালো গন্ধ বেরোচ্ছে। আমি সকাল থেকে চান করিনি। আমার ঠান্ডাটা কে ভালো লাগলো? বাবা মাথাটা তোলে একবার, সৌম্য প্রণাম করবে। হ্যাঁ এই তো তুলেছে। আসছি আমরা, হ্যাঁ আমরা আবার সামনের সপ্তাহে আসবো, ঠিক আছে? হ্যাঁ আসছি। আমাদের তো দেখা করা হয়ে গেল, এখন বাজে 6:25। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। বাড়ি গিয়ে আগে স্নান করবো, কারণ অনেকটা সকালে বেরিয়েছি, স্নান হয়নি। ওখানে তখন 8টা বাজে, আর প্রচুর গরম করছে। এই যে ঠান্ডা জলের বোতল নিয়ে এবার শ্রীরামপুরের জন্য রওনা দেব। আবার সামনের সপ্তাহে আসবো এখানে। আমরা তো এখন চলে এসেছি বড়া বাজারে। তো এখানে কি সুন্দর দশকর্মার সমস্ত দোকান। তারপরে যেটা সব থেকে ভালো লাগলো, ক্যামেরা অন করার আগেই জায়গাটা পেরিয়ে এলাম, মাটির ভাঁড় বিক্রি হচ্ছে, এত সুন্দর পয়সা জমানোর ভাঁড়গুলো ডিজাইন করা, খুব ভালো লাগলো দেখে। তো পরে যখন যাব একটা নেব, ওরকম ইচ্ছা আছে আমার। ভাঁড়ে পয়সা জমাতে খুব ভালো লাগে। মাকে ওটা দেবো, বলবো তুমি জমাবে, আমি পরের বার এসে ভাঁড় ভাঙবো। আমার ভাঁড় ফাটাতেও খুব ভালো লাগে। এখন তো বাজে 8:25, আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর এই দেখো নতুন নতুন, কেমন আছো বলো? কেমন আছো? না তুমি কেমন আছো আমাকে বলো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছো, ঠিক আছে। চলো ওপর থেকে আসি, চান টান করে তারপর এসে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। তুমি এখানে বসো, রান্নাঘরটা খোলা আছে, তুমি এখানে বসো। আচ্ছা ঠিক আছে। এখন তো বাজে 10টা। এসে থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ সকাল থেকে প্রচুরই টায়ার্ড আছি, তোমরা বুঝতেই পারছো। একদম সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি, যদিও তোমাদের সঙ্গে 7টা 7:30 থেকে শেয়ার করছি। উঠেছি তো 5:10-15। আর এখানে এসে ঘরটাকে পুরো ক্লিন করলাম, কারণ থাকা হয় না। আর শ্বশুর শাশুড়িরও বয়স হয়েছে, তারাও যে সবসময় সবটা পারবে এমনটা নয়। আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি, তো শাশুড়ি চাদর ফাদর সবই কেচে রেখেছিল। আমি ঘরটাকে একটু ডাস্টিং করে ভালোভাবে চাদর টাদর পেতে একদম ক্লিন করে নিলাম, সব কিছু গুছিয়ে নিলাম আর কি। এবার স্নান করাও হয়ে গেছে আমাদের। এবার আমি আর সোমু নিচে নামবো, ডিনার করব। ডিনার করে এসে একদম শুয়ে পড়বো। তো চলো নিচে যাই, সবার সঙ্গে তোমাদের আর একবার দেখা করাই। এসে কীরকম কি ভিডিও করেছি আমি জানি না, কি শেয়ার করতে পেরেছি। আবার এসে জৌগ্রাম গেলাম, কারণ বাবার জন্য মনটা খুবই ছটপট করছিল, তোমাদের বললাম। তো সবটা নিয়ে ভীষণই হয়তো হজবরল হয়ে গেল ভিডিওটা। তো চলো নিচে যাই, সবার সঙ্গে দেখা করি, তোমাদের সঙ্গেও দেখা করাই। তো চলে তো এলাম নিচে, আর শাশুড়ির জন্য, শাশুড়ি একার জন্য না, সবার জন্যই যা যা এনেছি সবটাই দেওয়া হলো। আর যেটা ওই কি বলে উটি থেকে যে ফ্রিজ ম্যাগনেটগুলো এনেছি, ওগুলো বড় ট্রলিতে আছে, তো ওগুলো এখনো খোলা হয়নি। কালকে আস্তে আস্তে ওগুলো খুলবো, ওগুলো দেবো। আর বাকি যা যা এনেছি মোটামুটি সব আমার দেওয়া হয়ে গেছে। এবার আমরা ডিনার করবো। আমরা তো বসে গেছি ডিনার করতে, আর আমার শাশুড়ি দেখো একদম এক ডেকচি ভর্তি মাটন রান্না করে রেখেছে। আজকে আমাদের ডিনারে মেনু হচ্ছে আলু দিয়ে লাল লাল করে মাটনের ঝোল, আর এখানে আছে ভাত। আর এদিকে ছোট বসে গেছে খেতে। ছোট হাই করো। ছোট একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, কিন্তু আমি তো দেখাবোই, আমি নাছোড় বান্দা। আর বাড়ি গিয়েছিলাম, দিদিদের আজকে একটা কোথাও কন্ট্যাক্ট ছিল ক্যাটারিংয়ে, তো দিদিরা একটু খাবার পাঠিয়ে দিয়েছে। এখানে আছে ফিশ ফিঙ্গার, চলো ওখানটা থালাটা সরাও। হ্যাঁ, এখানে আছে ফুলকপি চিংড়ি, আর এটাতে আছে পায়েস। আর মাটনও দিয়েছে, ওটা রেখে দিলাম, ওটা আবার কাল হবে, যদিও এটাও কাল থেকে যাবে।
এখন তো বাজে 11:22 আর চুল এখনো ভালো ভিজে, চুল শুকোয়নি, ওই জন্য চুলটাকে একটুখানি খুলে দিলাম। আর এখানে তো এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না, এত প্রচণ্ড গরম, মানে এত বড় হয়েছি এখানে, মানে শ্রীরামপুরে নয়, জৌগ্রামে। তো এরকম গরম আমি কোনোদিন দেখিনি। আজকে জৌগ্রামে গিয়েও এত গরম করছিল, আমি আমার এত বছর বয়সে কোনোদিন এরকম গরম এর আগে ফেস করিনি। তাহলে সকলের কত কষ্ট হচ্ছে। আমার বাবাকে ভেবেছিলাম, মানে ফোনে কথা বলে যতটা মনে হচ্ছিল, সামনে গিয়ে দেখলাম না অতটাও অসুস্থ নয়, কিন্তু কি বলতো এই গরমে না একদম পেরে উঠছে না, পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। আর এমনিতেই তো ধরো সবটাই মাকে করে দিতে হয়, নিজে ওটা হাঁটা কিছুই করতে পারে না, সবটাই নির্ভরশীল মায়ের ওপর। তো সেক্ষেত্রে যেটা খাচ্ছে ঠিকঠাকভাবে হজমও হচ্ছে না, তারপরে এই গরমের জন্য একটা অস্বস্তি সবসময় শরীরে হচ্ছে। আমি মাকে তাই কিছুক্ষণ আগেই ফোনে বলছিলাম যে আমি এই 1-1.5 ঘন্টা গিয়ে থেকেই বুঝলাম কি কষ্ট হচ্ছে, তাহলে বাবার তো আরও কষ্ট হচ্ছে বলো। ওই জন্য তো অনেকটা আনন্দ নিয়েই এসেছিলাম, কিন্তু এসে সকলকেই দেখলাম একটু শরীরটা যেমন আমরা 1 বছর আগে দেখে গিয়েছিলাম, আমার শ্বশুর শাশুড়িই বলো, আমার শ্বশুরেরও চেহারাটা অনেকটা ভেঙে গেছে, যেটা খারাপ লাগছে আমাদের দেখে, তেমন আমার মা বাবারও তাই। তো হয় না, মা বাবার বয়স হলে খুব চিন্তা হয়, সেটা তো হয়, মানে মা বাবার বয়স হচ্ছে তো আমাদের যেন চিন্তাগুলো বাড়ছে। আর যেহেতু দূরে থাকি, বছরে একবার কি 1.5 বছরে একবার ফেরা, তারপরে সে মানুষগুলোকে যদি ওরকম স্বতঃস্ফূর্ত না দেখি না, মনের কোণে খুব ভয় জন্মায়। তো যাই হোক, এসেছি, দিনগুলো আশা করছি সকলের সঙ্গে খুব আনন্দ মজায় কাটিয়ে, এবাড়ির বাবাকেও ডাক্তার দেখানো হবে, ওখানের বাবাকেও তাই, আমরা থাকতে থাকতে সমস্ত কিছু ভালোভাবে করে মিটিয়ে, যেমন এসে সবাইকে দেখলাম যেন সবাইকে সেইভাবেই রেখে যেতে পারি, লোকনাথ বাবার কাছে এটাই চাওয়ার। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, কারণ আর কথা বলার মতো ক্ষমতা আমাদের নেই, বুঝতেই পারছো, চোখগুলো একদম যেন জুড়ে আসছে ঘুমেতে। এখন 11টা বাজে, সৌম্য তো 5:05 এরকম উঠেছে, আমি 5:15 উঠেছি, আর তারপর থেকে একটুও মানে চোখের পাতা এক হয়নি। আজকে আমাদের জৌগ্রাম যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, হঠাৎ করে গতকাল রাত্রেই থেকেই আমার মনটা খুব চঞ্চল হয়েছিল, সন্ধ্যে থেকেই। তো সৌম্য আমাদের এখান থেকে, আমার শ্বশুর আর কি ড্রাইভার বলে রেখেছিল তাকে নিয়ে যাবে। তো সৌম্য বলল যে না, শাহজাহানদাকে বলো যে জৌগ্রাম হয়ে আমরা আর কি ফিরবো, না হলে দমদম থেকে জৌগ্রাম গিয়ে আবার শ্রীরামপুর ফেরা, এটা এই প্রথম হলো আর কি। বিয়ের পর আমরা 2-3 বার এসেছি, কিন্তু একদম প্রথমটা এসে আমি 1 সপ্তাহ মতো এখানেই থাকি, তারপর জৌগ্রাম যাই, দিয়ে মিলিয়ে মিশিয়ে আমাদের থাকা হয়। কিন্তু আজকে মানে গতকাল রাত থেকে এতটাই, কয়েকদিন ধরেই চলছে এটা, কিন্তু কালকে সন্ধ্যে থেকে আমার এত, আমি সৌম্যকে বলছি সৌম্য একটা অন্যায় আবদার করবো, আবদারটা রাখবে? দিয়ে বললো কি বলো, দিয়ে বললো হ্যাঁ এই মা, এটা অন্যায় আবদার কি আছে, তোমার মন চাইছে যখন নিশ্চয়ই যাবে। আর এটা তো কথায় নিজেদের গাড়ি অসুবিধা হবে না, যাবে একটু দেখা করবে আবার চলে আসবে, টাইমের তো কোনো ইয়ে নেই। তো ওই জন্যই যাক, আমার শ্বশুর আর সৌম্য আমার আবদারটা রেখেছে, শুনেছে, বাবাকে নিজের চোখে দেখে এলাম, বাবাও আমাদের দেখে খুব আনন্দ পেয়েছে, অনেকটা বেশ মানে অ্যাক্টিভ লাগলো। কি বলতো, একা থেকে থেকে মা বাবা দুজনে একা থাকে তো, যেটা হয় না একটা একাকিত্ব, আমার যেটা ব্যাঙ্গালোরে হয়। সৌম্য ধরো সারাদিন কাজ করে, আমাকে খুব একটা সময় দিতে পারে না, একা থাকি, তাই আমি এই একাকিত্বটা খুব ভালো ফিল করতে পারি। আর মা বাবাও তাই, সারাক্ষণ দুজনের খালি রোগের কথা, এই হচ্ছে, এই হজম হচ্ছে না, এই মনে হচ্ছে মাথায় লাগছে, এই পেটে লাগছে, তো যেটা হয় আর কি বয়স হলে, আমরাও হয়তো এরকমই হয়ে যাব। আর দিদিরা কাছে থাকে, কিন্তু ওদেরও তো নিজেদের জীবন আছে, ব্যবসা আছে, সবাইকে ইনকাম করে খেতে হবে। তবু আমার দিদি জামাইবাবু সামনে থাকে বলে আমার মনের প্রচুর জোর যে না, আমার মা বাবা আমার দিদি জামাইবাবুর কাছাকাছি আছে, এই ভরসাতেই একমাত্র অত দূরে আমি নিশ্চিন্তে থাকতে পারি। কিন্তু তাও এখন বয়স বাড়ছে তো মা বাবার, আমার চিন্তাও যেন দিন দিন বেড়ে যাচ্ছে। সেটা বয়স বাড়ার সাথে সাথে একটা চিন্তা বাড়বে, সেটাই তো, এটাই চাওয়ার, ভগবানকে সবসময় এটাই ডাকি যে মা বাবা যেন ভালো থাকে, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। বাকি আমি সত্যি কথা, আমি ভগবানের কাছে, অনেকে হয়তো চায় যে আমায় বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, এই দাও, আমি বিশ্বাস করো আমি কোনো দিন চাই না যে আমাকে ফ্ল্যাট দাও, আমাকে গাড়ি দাও, আমি একটু মানে হাইফাই জীবনযাপন করব, আমি কখনো চাই না। আমি শুধু সবসময় চাই যে সবাই যেন ভালো থাকে, আমার মা বাবা সৌম্য, এই 3 জনের কথাই আমি মেন চাই, এই 3 জন যেন ভালো থাকে, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। বাকি যেটুকুনি নিজেরা 5 আঙুলে ইনকাম করে নিতে পারবো, এই জায়গাটায় যদি থাকে। কিন্তু
মানুষগুলো যেন ভালো থাকে, বাস আর কিছু লাগবে না। তো যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল, কারণ সকাল থেকে শুরু হয়েছে। তো চলো এবার ঘুমিয়ে পড়ি। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কালকে থেকে দেখা হবে নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ব্লগে। বেশ অনেক দিন থাকবো, 2 জায়গায় মিলিয়ে অনেক জায়গায় ঘুরতে যাওয়ারও আমাদের প্ল্যানিং আছে। সব কিছু নিয়ে জমজমাটি ব্লগ কিন্তু একের পর এক চ্যানেলে আসতেই থাকবে। তো সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।